নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম অপঘাত। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প অপঘাত। বেথুনের বাস গলির মোড়ে এলেই সোজা বাইরের ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে সঞ্জীব। তার উৎসুক চোখ দুটো তাকিয়ে থাকে গলিটার দিকে। এখনই প্রজাপতির মতো ওখান থেকে বেরিয়ে আসবে নমিতা, সদ্য ফোটা ফুলের মতো এক টুকরো মেয়ে। ঠিক ফুল নয়, ফুলের পাপড়ি। সঞ্জীবের কাব্য করে বলতে ইচ্ছে করে, যেন বসন্তের কুঞ্জবন থেকে দক্ষিণা বাতাসকে উড়িয়ে নিয়ে এলো। আর কাব্য করবার মতো মেয়েই বটে। রাজেন রানীর মতো দেহশ্রী। সবুজ রঙের রেশমি ফিতে জড়ানো কালো বেনিটি পিঠের সীমানা ছাড়িয়ে অনেকখানি নিচে নেমে এসেছে। কপালে ময়ূরকণ্ঠী রঙের টিপ, দুধে আলতায় মেশানো গায়ের রং। যে শাড়ি, যে ব্লাউজটি পরে, সেইটাই যেন অদ্ভুতভাবে শরীরের ছন্দের সঙ্গে মিশে যায়। নিজের মনে মনেই আবৃত্তি করে সঞ্জীব, মণিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল। মণিদের ধ্যান ভাঙুক আর নাই ভাঙুক, সঞ্জীবের যে ধ্যানভঙ্গ হয়েছে তাতে আর সন্দেহ কি? তাছাড়া সন্ন্যাসীও সে নয়। উর্বশী মেনকা না হলে যে চিত্তবিকার ঘটবে না, এমন কোনো কঠিন ব্রহ্মচর্য ব্রত সে পালন করছে না। অধিকন্তু উর্বশী যদি জুটেই যায়, তাহলে সে স্রোতের মুখে তৃণকাণ্ডের মতোই ভেসে যাবে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। না, অসভ্য অভদ্র নয় সঞ্জীব। চোখের দৃষ্টি রাক্ষসের মতো উদগ্র প্রখর করে তুলে সে সশরীরে নমিতাকে উদরস্থ করতে চায় না। জুতোটাকে সজোরে ঠুকে ঠুকে শীষ দিয়ে নমিতার দৃষ্টি আকর্ষণ করবার মতো রুচিবিকারও তার ঘটেনি। দু চারটে শ্লীল অশ্লীল মন্তব্য বা প্রেম জর্জরিত হৃদয়ের আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাতের মতো চটুল গানের উৎপাত করে সে নিজের পৌরুষ প্রতিপন্ন করতে চায় না। সে শিক্ষিত, মেয়েদের স্বাভাবিক সম্মান রাখার মতো সহজ ভদ্রতাবোধটুকু তার আছে। কিন্তু বেলা 10:30টার সময় বেথুন কলেজের বাস থেকে পরিচিত হর্নটা শোনবা মাত্র তার ভেতর কি একটা যে ঘটে যায় কে জানে। যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ছুটে বেরিয়ে আসে, দাঁড়িয়ে থাকে উৎসুক কাতর দৃষ্টি মেলে। রানীর মতো লঘু ছন্দে আসে নমিতা। কপালে কাঁচ পোকার টিপটি জল জল করে। পিঠের ওপর সবুজ ফিতে ছড়ানো কালো বেনিটি দোলা খেতে থাকে। আর তারই তালে তালে দোলে সঞ্জীবের হৃৎপিণ্ড। মাত্র 2 মিনিট থেকে 2.5 মিনিট সময়, এর ভিতরেই সঞ্জীবের শ্রেষ্ঠ মুহূর্তটি ধরা দিয়ে মিলিয়ে যায় সমস্ত দিনটির জন্যে। বিকেলে অফিস থেকে ফিরতে প্রায়ই দেরি হয়। কখন নমিতা আসে সঞ্জীব জানে না। শুধু ওই একটিবার দেখা, ওই দেখাটুকুর ভিতরেই যেন মনের পাত্রটি তার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নমিতা কখনো তাকে লক্ষ্য করে কিনা কে জানে। 2-4 দিন তার দিকে তাকিয়ে দেখেছে, কিন্তু তার ভেতরে কোনো পরিচয়ের আভাস মাত্র নেই। তার দৃষ্টি নিরাসক্ত, নির্বিকার।
হয়তো পথে ঘাটে চলাফেরার প্রতি মুহূর্তে পুরুষের দৃষ্টিবান ভোগ করতে হয় বলেই এই নিরাসক্তিটা আয়ত্ত করে নিতে হয় মেয়েদের। ট্রামে যেতে যেতে যেমন ঘর বাড়ি গাড়ি ঘোড়া কতগুলো অর্থহীন ছবির মতো চোখের সামনে দিয়ে ভেসে যায়, নমিতার কাছে তার চাইতে বেশি কিছু মূল্য নেই সঞ্জীবের। একটা ল্যাম্প পোস্ট অথবা ট্রাম স্ট্যান্ডের সংকেতলিপি মাত্র। তবু সঞ্জীব হতাশ হয় না। যতটুকু পাওয়া যায় ততটুকুই লাভ। রূপের তীর্থ দুয়ারে ভিখারি হয়ে থেকেই সে খুশি। একটি কটাক্ষের প্রসাদও যদি না মেলে তবে তার জন্য ক্ষোভ করে লাভ নেই। যেটুকু সে পায় সেটুকুকেই আশ্রয় করে বহু শূন্য মুহূর্ত নানা বিচিত্র স্বপ্ন কল্পনায় ভরে তোলে সঞ্জীব। অতন্দ্র রাত্রি আমন্থর হয়ে ওঠে কল্পনার জাল বুনে। শেষ পর্যন্ত কথাটা কানে গেল বন্ধু পরিমলের। পরিমল চিরকালই একটু বেপরোয়া। কলেজে যতদিন পড়েছে সহপাঠিনীদের ততকাল সে জ্বালিয়ে মেরেছে। মেয়েদের পিছু নেওয়া তার বাতিকের মতো ছিল। গায়ে পড়ে আলাপ জমাবার চেষ্টা করেছে, সুবিধে না হলে টেলিফোনে পরিচয় জমাবার প্রয়াস করেছে। কালি ঢেলে রেখেছে মেয়েদের বেঞ্চে। গো বেচারা অধ্যাপকের ক্লাসে চিঠি ছুঁড়েছে মেয়েদের লক্ষ্য করে, আর লিখেছে 1000 প্রেমপত্র। গর্ব করে নিজের অজস্র প্রেম কাহিনীর গল্প বন্ধুবান্ধবদের শুনিয়েছে। সঞ্জীব পরিমলকে যে কোনো কালে খুব একটা অনুরাগের চোখে দেখেছে তা নয়, কিন্তু এই ডন জুয়ানটির নানা অভিজ্ঞতা সঞ্জীবকে খানিকটা সশ্রদ্ধ করেছে তার সম্পর্কে। এ হেন দিকপাল পরিমল সঞ্জীবের অসহায় প্রেমের কাহিনীটা শুনতে পেল একদিন। ঠোঁটের কোণে পাইপ আঁকড়ে ধরে ধোঁয়া ওড়াতে ওড়াতে দর্শন দিলে পরিমল। বললে, তুই একটা গাধা। হঠাৎ কি রে? প্রেমেই যদি পড়েছিস তাহলে এমন ছোক ছোক করে বেড়াচ্ছিস কেন? লেগে যা বুক ঠুকে। কি করব? এগিয়ে যা, বল আমি তোমাকে চাই। সন্দীপ বললে, যা। যা কেন? যদি বলে আপনি আমাকে চাইতে পারেন কিন্তু আপনাকে আমি চাই না। মুখে একটা তাচ্ছিল্য ব্যঞ্জক ভঙ্গি করলে পরিমল। আরে রাখ, ওদের এখনো চিনিসনি। প্রেমে পড়বার লোভ পুরুষের চাইতে ওদেরই ঢের বেশি। ফাঁদে পড়বার জন্য পা বাড়িয়েই আছে সারাক্ষণ, শুধু লজ্জায় বলতে পারে না। সঞ্জীব চুপ করে রইল। কথাটা সে বিশ্বাস করতে রাজি নয়। বিশ্বাস করা একান্ত অসম্ভব তার পক্ষে। রানীর মতো দেহ সৌষ্ঠব নমিতার। কপালের ময়ূরকণ্ঠী টিপটিতে যেন মণি মুকুটের দীপ্তি। শান্ত সুন্দর মুখে মেঘ ভাঙা জ্যোৎস্নার মতো আশ্চর্য মনোরম কমনীয়তা। সেই মেয়ে এত সহজে সঞ্জীবের প্রেম নিবেদনের সঙ্গে সঙ্গে হৃদয় সমর্পণ করে বসবে, নমিতাকে এত সুলভ বলে সে কল্পনা করতে পারে না। কিন্তু পরিমল থামল না, অনর্গল বকে গেল সে। অশ্রান্তভাবে অযাচিত উপদেশ বর্ষণ করে গেল। কতগুলো অশ্লীল রসিকতা করে গেল সহজ স্বচ্ছ গলায়। নরনারীর সম্পর্কের রোমান্সিন একটি মাত্র শারীরিক রূপকেই সত্য বলে জেনেছে পরিমল। ফ্রয়েড, লিন্সে, মারি, স্টোভস আর হ্যাভেলক এলিসের বাছা বাছা উদ্ধৃতির একটা জীবন্ত এবং প্রগল্ভ এনসাইক্লোপিডিয়া। বিশ্রী বিরক্তি বোধ হচ্ছিল সন্দীপের। ইচ্ছে করছিল ঘাড় ধরে বার করে দেয় এই বর্বরটাকে, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারল না। নিজে খানিকটা দুর্বল চিত্ত বলেই সে ভয় করে তার শত্রুকে। যখন তখন যা তা স্ক্যান্ডেল রটিয়ে বেড়াতে পারে, যেখানে সেখানে যা খুশি বলে আসতে পারে তার নামে। পরিমলের অসাধ্য কাজ কিচ্ছু নেই। উঠবার সময় পরিমল উদার কণ্ঠে বলে, তোর জন্যে ভারী সহানুভূতি বোধ হচ্ছে রে, দেখা যাক কিছু করা যায় কিনা। সঞ্জীব শঙ্কিত হয়ে উঠল। ত্রস্ত স্বরে বললে,
যাক ভাই, তোকে কিছু করতে হবে না, পাড়ার মেয়ে। শেষকালে চুরুটের এক রাশ ধোঁয়া সঞ্জীবের মুখের ওপর ছড়িয়ে দিয়ে পরিমল বললে, থাম থাম, পেটে খিদে মুখে লাজ কেন বাবা? আমার জন্য তোমায় ভাবতে হবে না, দাড়ি গজাবার আগে থেকে এসব করে আসছি। কত ধানে কত তুষ বেরোয় তা আমার জানা আছে। পাইথনের চামড়ার চটিটাকে ভঙ্গি করে টেনে নিয়ে বেরিয়ে গেল পরিমল। সঞ্জীব বসে রইল বিমর্ষ মলিন মুখে। হতভাগা পরিমল কি কেলেঙ্কারি ঘটিয়ে বসবে কে জানে। আর লোকটাও আশ্চর্য, টের পেল কি করে? হাওয়ার মুখে খবর পায় নাকি? প্রতিভাটাকে এদিকে নিয়োজিত না করে কোনো ভালো কাজে লাগালে এতদিনে একটা মহাপুরুষ হয়ে উঠতে পারত পরিমল। কিন্তু ভাগাড় ছাড়া কোনো কিছু আর ওর নজরে পড়বে না কোনোদিন। নমিতা। খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সঞ্জীব। কালো আকাশে তারার দীপালি জ্বলছে। নিচে হ্যারিসন রোড দিয়ে ট্রাফিকের গর্জন, ট্রামের ঘন্টির শব্দ। কিন্তু সব কিছুকে ছাপিয়ে পাশের বাড়ি রেডিওতে রবীন্দ্রসঙ্গীত বাজছে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। অন্তত ওই গানের ঝংকারটা এসে রনিত হচ্ছে সঞ্জীবের মনের তন্ত্রিতে তন্ত্রিতে। নমিতা শুধু পাড়ার মেয়ে নয়, সত্যশরণ চ্যাটার্জির মেয়ে। সত্যশরণবাবু এই অঞ্চলের স্বনামধন্য অ্যাডভোকেট, এমএলএ, নামকরা কংগ্রেস নেতা। তার ওখানে দন্তস্ফুট করা সঞ্জীবের পক্ষে কোনোদিন কোনো অবস্থায় সম্ভব নয়। আর তাছাড়া সবচাইতে বড় বাধা সেইখানেই। সঞ্জীবের জীবিকার পরিচয় আজকের দিনে খুব গৌরবের ব্যাপার নয়। কলকাতা পুলিশের সে সাব ইন্সপেক্টর। হাজার হাজার বিদ্রোহী ছেলেমেয়ের বুকের রক্তে রাঙানো রাজপথ তাকে বুটের নিচে মাড়িয়ে যেতে হয়। ছাত্র মিছিলের সামনে রিভলভার বাগিয়ে ধরে তাকে পথরোধ করতে হয়। শুধু মনুষ্যত্বের প্রশ্নই নয়, নিজের বিবেক বলে কোনো জিনিসের অস্তিত্বকে স্বীকার করা সম্ভব নয় সেখানে। বিদ্যা আছে সঞ্জীবের, বুদ্ধিও আছে, কিন্তু সত্যশরণ চ্যাটার্জির মেয়ের কাছে একটা নেড়ি কুকুরের মূল্য তার ঢের বেশি। ওদের জগতে সঞ্জীব অস্পৃশ্য, সে চণ্ডাল। জানলার বাইরে আকাশে অজস্র তারা। নমিতা চিরকাল ওই নক্ষত্রগুলোর মতোই দূরধিগম্য হয়ে থাকবে তার কাছে। ওই রেডিওর গানের মতোই সুর হয়ে তার মনের মধ্যে ধরা দেবে, সত্য হয়ে আসবে না কোনোদিন। আচ্ছা, চাকরিটা ছেড়ে দেবে সঞ্জীব? কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় দেশে বাপ মা ভাই বোন, তার চাকরির উপরে সমস্ত পরিবারটা নির্ভর করে আছে। জানলাটা বন্ধ করে দিলে সঞ্জীব। টেবিলের টানা থেকে বার করে আনলে রিভলভারটা। ওইটে দিয়েই তাকে একদিন আত্মহত্যা করতে হবে নাকি? আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। আজও সারা রাত তার ঘুম আসবে না। কিন্তু পরিমল নিশ্চেষ্ট হয়েছিল না। এলো দিন তিনেক পরেই, কাঁধে স্ট্র্যাপে ঝুলানো একটা ক্যামেরা। সোল্লাসে বললে, এগিয়েছি মা ভই। কোনো কথা জিজ্ঞেস করতে সাহস হলো না সঞ্জীবের। সে শুধু তাকিয়ে রইল বিমূঢ় দৃষ্টিতে। সত্যি তোর টেস্ট আছে মাইরি, চমৎকার মেয়েটা। ছবিখানা যা এসেছে। ছবি? আলবাত ছবি, এই নে ফ্রেমে বাঁধিয়ে রাখ। আপাতত এটা তো সান্ত্বনার ব্যবস্থা হলো, তারপর শনৈ কন্থা শনৈ পন্থা।
পকেট থেকে একটা এনভেলপ বাড়িয়ে দিল পরিমল। আশ্চর্য, নমিতার ছবি। বুকের কাছে বই আর ভ্যানিটি ব্যাগ আঁকড়ে ধরা। বিস্মিত দৃষ্টিতে অপূর্ব সুন্দর ভঙ্গিতে তাকিয়ে আছে। পেলি কি করে? অত্যন্ত সহজে। সামনে দাঁড়িয়ে 22 নম্বর বাড়িটা কোথায় জিজ্ঞেস করলো, তারপরেই ক্লিক। কিছু বললে না? বলবে আবার কি, কাঁচা ছেলে পেয়েছিস আমাকে, টের পাওয়ার আগেই হাওয়া। সঞ্জীব তেমনই বিমূঢ়ভাবে বসে রইল। মাইরি, তোকে আমার হিংসে হচ্ছে রে। ছবিটার একটা কপি আমারও অ্যালবামে রেখে দেব। তুই যখন পছন্দ করেছিস তখন আর ওতে নজর দেব না, নইলে। একটা বীভৎস রকমের অশ্লীল মন্তব্য করে তীক্ষ্ণ শব্দে পরিমল হেসে উঠল। আর সেই মুহূর্তে কেমন একটা বিশ্রী বিপর্যয় ঘটে গেল সঞ্জীবের মাথার ভিতরে। আর্তনাদ করে সে দাঁড়িয়ে উঠল। ছবিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছুঁড়ে দিলে বাইরে। এক টান দিয়ে আছড়ে ফেললে পরিমলের ক্যামেরাটা। চিৎকার করে বললে, রাস্কেল, বেরো, বেরো এক্ষুনি, গেট আউট। ব্যাপার কি রে? চুপ চুপ, আর একটা কথা যদি বলেছিস কি, সামনের দাঁতগুলো উড়িয়ে দেব। গেট আউট। সঞ্জীবের আগ্নেয় চোখ দুটোর দিকে তাকিয়ে লাথি খাওয়া কুকুরের মতো পিছু হটতে হটতে বেরিয়ে গেল পরিমল। দরজার বাইরে থেকে চাপা গর্জনের মতো তার একটি মাত্র কথা শোনা গেল, সালা। তারপর অনেকগুলো দিন কেটে গেল। মনের দিক থেকে কেমন ক্লান্ত আর অবসন্ন বোধ করছে সঞ্জীব। অদ্ভুত দ্রুত গতিতে ঘুরে চলেছে সময়টা। কোথাও অপেক্ষা করছে না সঞ্জীবের শিথিল অবসন্নতার। তাকে বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে পৃথিবীটা। তার রিভলভারকে উপেক্ষা করেই আসছে আন্দোলনের পরে আন্দোলন। 21শে নভেম্বর চলে গেল INA ডে। তারপরে স্ট্রাইক। সত্যশরণ বাবুর সঙ্গে ব্যবধানের সীমারেখাটা আরো বেশি বিস্তৃত হয়ে যাচ্ছে সঞ্জীবের। সুদূর নক্ষত্রের মতো নমিতা। মাটি থেকে একটা নক্ষত্রের দূরত্ব কত? আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই নক্ষত্র থেকে পৃথিবীতে যদি আলো আসতে 1000 বছর সময় লাগে, তাহলে? সঞ্জীব কিছু ভাবতে চায় না, ভাবতে ভুলেও গেছে। আরো একটা বছর কেটে গেল। নমিতা বোধহয় 3rd ইয়ারে পড়ে এবারে। রঙিন শাড়ি ছেড়ে আজকাল খদ্দরের শাড়ি ধরেছে। মাঝে মাঝে গান্ধী টুপি পরে কলেজে যায়। সুদূরের তারাটা ক্রমেই দুর্নিরীক্ষ হয়ে উঠেছে। আরো কিছুদিন পরে একেবারে হারিয়ে যাবে দৃষ্টির বাইরে। আকাশে যে রক্তমেঘ ক্রমশ ঘনীভূত হয়ে উঠেছে, তারই আড়ালে নিশ্চিহ্নভাবে যাবে মিলিয়ে। কিন্তু চাকরি ছাড়তে পারবে না সন্দীপ। বাপ মা ভাই বোনের মুখ ভেসে ওঠে চোখের সামনে। তার রোজগারের ওপরেই নির্ভর করছে সংসার। হাতে তার যত রক্ত মাখাই থাক, সেই রক্তমাখা টাকাতেই চলবে দিনগত পাপক্ষয়ের শোচনীয় আত্ম অবক্ষয়। কিন্তু ওই রক্তাক্ত হাতে নমিতা শুভ্র খদ্দরের শাড়িকে সে কখনো স্পর্শ করতে পারবে না। শুধু সে মুঠোয় তার রিভলভারটাকেই নিষ্ঠা ভরে আঁকড়ে রাখতে পারবে। সেদিন বিকেলে থানা থেকে বাড়ি ফিরছিল সঞ্জীব। কলেজ স্কোয়ারের কাছাকাছি এসেই তাকে থেমে পড়তে হলো। ছাত্রছাত্রীর বিরাট শোভাযাত্রা চলেছে। একটা ডাক ধর্মঘটিতের দাবিতে পূর্ণ সমর্থন ঘোষণা করেছে তারা। নির্নিমেষ চোখে সঞ্জীব তাকিয়ে রইল।
বাংলার যৌবন শক্তি, নানা পতাকার আশ্চর্য সমন্বয় সম্মিলিত শোভাযাত্রা। ওদের চোখে মুখে জীবনের সজীব উন্মাদনা, ওদের কণ্ঠস্বরে আগামী ঝড়ের সংকেত। সেই ঝড় যার আসন্ন সম্ভাবনার প্রেতচ্ছায়া দুঃস্বপ্নের মতো এসে পড়েছে সঞ্জীবের চেতনার উপরে। ওদের দিকে চোখ তুলে তাকাবার সাহস নেই সঞ্জীবদের। শুধু পরের অস্ত্র হাতে নিয়ে উন্মাদের মতো, অন্ধের মতো ওদের উপর আঘাত করতে পারে, আর অপেক্ষা করতে পারে সেই দিনের জন্য যেদিন এই অস্ত্র ফিরে এসে দ্বিগুণ বেগে প্রতিঘাত করবে। সিগারেটটা ঠোঁটের কোণে কামড়ে ধরে তাকিয়ে রইল সঞ্জীব। না, আশ্চর্য হওয়ার মতো কিছু নেই, বরং ওদের মধ্যে নমিতাকে না দেখলেই সে বিস্ময় বোধ করত। সত্যশরণ বাবুর মেয়ে, 3 পুরুষ ধরে জেল খেটে আসছে ওরা। নমিতার বড়দা মারা গেছে আন্দামানে, হয়তো নমিতাও তৈরি হচ্ছে জেল খাটবার জন্যে, আন্দামানের জন্যে, লাঠি আর বন্দুকের গুলির জন্যে। সেইটাই স্বাভাবিক, সেইটাই অনিবার্য। দুর্লক্ষ নক্ষত্রটির ওপর রক্ত মেঘের ছায়া আরো বেশি করে ছড়িয়ে পড়েছে। রেডিওর গানটা হারিয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়ার গর্জনের মধ্যে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, তুমি সন্ধ্যার মেঘমালা। চমৎকার লাগছে নমিতাকে। এতদিনে সন্দীপ তাকে দেখতে পেল তার সত্যিকারের পরিবেশের ভেতর। শুভ্র সুডোল হাতে পতাকাটি তুলে ধরেছে। রোদে রাঙা হয়ে গেছে অপরূপ কোমল মুখখানা। অসংবৃত্ত অলকগুচ্ছ খেলা করছে গালে কপালে। রোজ 10:30টায় কাঁচ পোকার টিপ পরে দীর্ঘ নিবিড় বেনি দুলিয়ে লঘু ছন্দে যে মেয়েটি বেথুনের বাসে এসে ওঠে, তার সঙ্গে এর কোনোখানে এতটুকুও মিল নেই। ছোট একটি প্রদীপের শিখা যেন মশালের আগুন হয়ে জ্বলে উঠেছে এখানে। সঞ্জীবের ঘর তা আলো করবে না, অগ্নিকাণ্ড ঘটিয়ে দেবে বরং। সেম সেম। সঞ্জীব চমকে উঠল। তাকেই লক্ষ্য করে ওরা বলছে সেম সেম। তার পরনে ইউনিফর্ম, তার কোমরে রিভলভার, টুপিতে রাজটিকা জলজল করছে। কোনোখানে আত্মগোপন করবার এক বিন্দু অবকাশ নেই। সঞ্জীবের মুখে আছড়ে পড়ল এক ঝলক রক্তের উচ্ছ্বাস। কখন পাশে এসে দাঁড়িয়েছে সহকর্মী প্রতাপ দাস। কাঁধে তার হাতে স্পর্শ লাগতে সঞ্জীব চমকে উঠল বিদ্যুৎ স্পৃষ্টের মতো। দাঁড়িয়ে কি করছো ব্যানার্জি? দেখছি। ভয়ঙ্কর বার বেড়েছে, দেশ এবার স্বাধীন করেই ফেলবে দেখছি। শোভাযাত্রাটা ততক্ষণে এগিয়ে গেছে অনেকখানি। নমিতাকে এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতের পতাকাটাকে এত দূর থেকেও চিনতে পারছে সঞ্জীব। অন্যমনস্কভাবে বললে, আশ্চর্য নয়। সঞ্জীবের দৃষ্টি অনুসরণ করে শোভাযাত্রার দিকে একটা আগ্নেয় কটাক্ষ ক্ষেপণ করলে প্রতাপ দাস। বললে, ব্রিটিশ গভর্নমেন্টের ম্যাগাজিন এখনো ফুরিয়ে যায়নি, অত সস্তা হবে না বোধ হয়। তেমনি অন্যমনস্ক ভাবেই সন্দীপ জবাব দিলে। সে ভাবছিল অন্য কথা। এখন পরিমল থাকলে বেশ হতো। এই অবস্থায় নমিতার একখানা ফটো পেলে যত্ন করে সাজিয়ে রাখত তার টেবিলে। হারিয়ে যাওয়া নক্ষত্রের শেষ আলোর স্বাক্ষর তার জীবনে সবচাইতে বড় সম্পদ হয়ে থাকতে পারত। কিন্তু আজ 24শে আগস্ট 1946।
টেবিলের পাশে একটা পাথরের মূর্তির মতো বসে আছে সঞ্জীব। একটা সহজ ভদ্রতার কথা অবধি তার মুখে আসছে না। তার সামনে মুখোমুখি বসেছেন সত্যশরণবাবু। বিনয়ে তার মুখখানা কেমন অস্বাভাবিক আর কৌতুকজনক হয়ে উঠেছে, যেন সত্যশরণ চ্যাটার্জি নয়, তার ক্যারিকেচার। চোখে মুখে সেই তপস্যাক্লিষ্ট সুচিতা, সেই উন্নাসিক আভিজাত্য মুহূর্তে যেন ছায়া হয়ে মিলিয়ে গিয়েছে। একটা তীব্র শারীরিক অস্বস্তি বোধ করছে সঞ্জীব। অস্থির চোখে লক্ষ্য করছে দেওয়ালে টাঙানো দেশনেতাদের ছবিগুলোর দিকে। সত্যশরণবাবু বলছিলেন, আপনি পাড়াতেই থাকেন, মুখ চেনা আছে, কখনো আলাপের সুযোগ হয় না, তাই আজ আপনাকে ডেকে নিয়ে এলাম। এখন তো আপনারই ভরসা, যদি মুসলমানেরা অ্যাটাক ফ্যাটাক করে। শুকনো গলায় সঞ্জীব বললে, না, ভয় নেই। কিছু বলা যায় না মশাই, কিছু বলা যায় না, বিশ্বাস নেই ওদের। তা আপনি যদি মাঝে মাঝে একটু দয়া করে আসেন, তাহলে আমরা খানিকটা আশ্বাস পাই, এই আর কি। তেমনি নিষ্প্রাণভাবে সঞ্জীব বললে, আসবো। চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো নমিতাই। সত্যশরণবাবু পরিচয় করিয়ে দিলেন। নমিতার দিকে একটিবার চোখ তুলেই আবার নামিয়ে নিলে সঞ্জীব। আশ্চর্য, এ তৃতীয় নমিতা। সত্যশরণবাবুর মতো এও নমিতার ক্যারিকেচার। এরও মুখে একটা বিচিত্র অস্বাভাবিকতা, একটা বিগলিত বিনয়ের ব্যঙ্গ। নমিতা কখনো এত কুৎসিত হতে পারে, এটা স্বপ্নেরও অতীত ছিল সঞ্জীবের। মধুর গলায় নমিতা বললে, চা নিন। চাটা যেন বিষের মতো তেতো মনে হলো সঞ্জীবের। পথে যখন বেরিয়ে এলো, তখন সমস্ত পৃথিবীটা তার কাছে যেমন শূন্য, তেমনই নিরর্থক হয়ে গেছে।